ওকে, তো আমরা শুরু করেছিলাম 3 ডাইমেনশনাল শোডিঞ্জার ইকুয়েশন দিয়ে, এবং আমাদের টার্গেট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম হচ্ছে একটা সিম্পলেস্ট এলিমেন্ট। হাইড্রোজেন অ্যাটম, ওকে, 1 প্রোটন 1 ইলেকট্রনের একটা বাউন্ড স্টেট। তো হাইড্রোজেন অ্যাটমের গোটা ব্যাপারটা যদি আমরা বুঝতে পেরে যাই, মানে কিরকম ভাবে অরবাইটাল গুলো হচ্ছে, আমরা তো অনেক কিছুই পড়ে ফেলেছি, মানে পড়েছি অলরেডি 11-12-এই ছোটবেলাতেই পড়েছি যে এস অরবাইটাল এরম ভাবে দেখানো, তো পি অরবাইটাল আবার 3 রকমের ডিরেকশনে দেখানো হয়, ঠিক আছে। আর ডি অরবাইটাল আবার মাঝখানে একটা চাকতি থাকে, উপরে এরম থাকে, এরকম থাকে, বা নানান রকম শেপ থাকে ডি অরবাইটালের, তো এরকম থাকে, আবার এরকম শেপও থাকে, অনেক রকম থাকে। তো এই সমস্ত এসপিডিএফ আবার সেগুলোর পিএক্স পিওয়াই পিজেড, ডি এর ক্ষেত্রে যেমন ছিল ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকম একটা ছিল, অনেক রকম কম্বিনেশন, এই সমস্ত পড়েছিস তোরা। তো এরপরে আমরা কোয়ান্টাম মেকানিক্সে ঢুকে দেখলাম যে এই ধরনের মানে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জন্য ফিজিক্সের যে লগুলো অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। এবার কোয়ান্টাম ফিজিক্সের লাইটে আমরা হাইড্রোজেন অ্যাটমের পুরো ব্যাপারটাকে থিওরিটিক্যালি ডিরাইভ করব। ওকে, তো আমরা শুরু করেছিলাম 3 ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে, সেটাকে আমরা সেপারেট করলাম। সেপারেট করে যথারীতি একটা তো এনার্জি, মানে টাইম ডিপেন্ডেন্ট একটা পোর্শন পাওয়া যায়, তার মধ্যে একটা এনার্জির পার্ট থাকে, এবং ব্যাপারটা এইরকম দেখতে হয়। তারপরে একটা থাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা পোর্শন থাকে। টাইম ইন্ডিপেন্ডেন্ট যে পোর্শনটা ছিল সেটা তো আবার 3 ডাইমেনশনাল ইয়ে ছিল, তার জন্য ওয়েভ ফাংশনটা ছিল আর থিটা ফাই এর ফাংশন। সেটাকে আমরা আলাদা করে কি লিখেছিলাম, রেডিয়াল পার্ট একটা লিখেছিলাম, এবং অ্যাঙ্গুলার পার্ট একটা লিখেছিলাম। অ্যাঙ্গুলার পার্টের জন্য আমরা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা সেই অনেক ব্যাপার ছিল, অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল ছিল পিএলএম থিটা, তার সঙ্গে ছিল e⁻im⁵, প্লাস পুরো জিনিসটাকে নর্মালাইজ করব নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। দিয়ে যেই ব্যাপারটা পেলাম সেটা হচ্ছে ylm থিটা ফাই, যেটাকে টেকনিক্যালি বলা হয় স্ফেরিক্যাল হারমোনিক্স। ঠিক আছে, এই অবধি আমরা এসেছিলাম। এবার স্ফেরিক্যাল হারমোনিক্স গুলোর অনেক রকম শেপ আছে, এগুলো 2-3টে ক্লাসে ডিসকাস করেছিলাম, বাকিটা নিজেদের একটু এঁকে এঁকে দেখতে বলেছিলাম যে কোনটা বোঝা যাচ্ছে বা কোনটা কি করে হলো, কোনগুলোতে প্রবলেম হচ্ছে ইত্যাদি। তো এই শুধুমাত্র স্ফেরিক্যাল হারমোনিক্স এর শেপ গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলেই আমরা অলরেডি দেখবো যে সেখানে এস অরবাইটাল, পি অরবাইটাল ইত্যাদি টাইপের জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রসঙ্গত হচ্ছে এস বা পি বা ডি, এই অরবাইটাল গুলোর মানে কানেকশনটা এখানে কিভাবে আসছে? না, কানেকশন এইভাবে আসছে যে আমরা মানে আগে যেটা জানতাম স্কুলে থাকতে আর কি, সেখানে তো তোরা এরকম পড়েছিলি যে এল একটা, কি বলা যায়, মানে এল একটা নাম্বার, মানে যে কোনো একটা স্টেটকে এল, এম, সরি, এন, এল, এম এল আর এম এস, এই 4টে ডিজিট দিয়ে, এই 4টে সংখ্যা দিয়ে ওখানে কোনো একটা ইলেকট্রনকে লেবেল করা হচ্ছিল, যেটার মধ্যে আমরা পড়েছিলাম এন হচ্ছে, এটা কি ছিল, এটা ছিল
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল ছিল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তারপরে এমএলটাকে কি বলা হতো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। বলা হতো মানে এটা আমি কিন্তু হিস্টোরিক্যালি বলছি না, এটা আমি তোদের হিস্টোরিক্যালি বলছি, মানে তোরা আগে যতটা জানতিস আর কি মোটামুটি। আর এমএস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এইরকম টাইপের মোটামুটি স্টুডেন্টরা পড়ে আসে। অর্থাৎ একটা ইলেকট্রনকে কি বলা যায়, মানে চিহ্নিত করতে, লেবেল করতে গেলে সেটাকে এই চারটে সংখ্যা দিয়ে লেবেল করা যায়, এই হচ্ছে এতদিনকার গল্প ছিল। এবং সেখানে আমরা পড়েছিলাম যে এল ইকুয়াল টু 0 হলে এস, এল ইকুয়াল টু 1 হলে পি, এল ইকুয়াল টু 2 হলে ডি ইত্যাদি। আচ্ছা, এল এর ভ্যালুটা কি, এন হচ্ছে ইন্টিজার, এন সাম ইন্টিজার, এন এর উপর হচ্ছে এনার্জি ডিপেন্ড করে। এল এর ভ্যালুটা কি, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত এল এর ভ্যালু, এবং ml এর ভ্যালুটা কি, মাইনাস এল থেকে ইন্টিজার স্টেপে প্লাস এল পর্যন্ত, অর্থাৎ টোটাল 12 প্লাস 1টা ভ্যালু। ঠিক আছে, তাহলে n যদি ইন্টিজার হয়, l ইজ অলসো সাম ইন্টিজার, এবং ml যেটা আছে সেটাও তাহলে সাম ইন্টিজার। ঠিক আছে, এইরকম তোরা এর আগে পড়ে এসেছিস আর কি অরবিটাল সম্পর্কে। তো এখন তো আমরা থিওরিটিক্যালি সবকিছুই ডিরাইভ করছি। তো এই যে স্ফেরিক্যাল হারমোনিক্স YLM থিটা ফাই, এইটা যেটা আমরা বার করলাম, এটা তো পিওরলি আমরা কিন্তু এটা বার করলাম বাই পিওরলি অ্যালজেব্রাইক মেথড, বাই পিওর অ্যালজেব্রা। তো সেখানে মানে অর্থাৎ মানে এদের যা ফর্মুলা বা যেভাবে লেখা হয় আর কি, রড্রিগেজ ফর্মুলা ইউজ করে, তো সেই সমস্ত আর কি সলিউশন, সেখান থেকেই ব্যাপারটা পরিষ্কার ছিল যে এল ইন্টিজার, মানে আমাদের যেইভাবে আমরা YLM থিটা ফাই বার করেছি সেখানকার মানে সেই প্রসেসের মধ্যে থেকেই আমরা দেখতে পেয়েছিলাম যে এল হচ্ছে ইন্টিজার এবং এমএল হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল। আর আমরা এখানে এল প্যারামিটারটা যখন ধরেছিলাম, মানে এটা তো আমরা এলটা তো অ্যাকচুয়ালি সেপারেশন কনস্ট্যান্ট হিসেবে নিয়েছিলাম আর কি, এটা নিশ্চয়ই মনে আছে। আমরা যখন সেপারেশন অফ ভেরিয়েবলস করছিলাম তখন সেপারেশন কনস্ট্যান্ট হিসেবে হঠাৎ করেই আমরা এল ইন্টু এল প্লাস ওয়ান এটাকে ধরে নিলাম, দিয়ে আমরা বললাম যে এগুলো সিগনিফিকেন্স আমরা পরে বুঝবো। তো প্রশ্ন হচ্ছে যে স্ফেরিক্যাল হারমোনিক্সের শেপগুলো বেশ সুন্দর, এই এস পি বা ডি অরবিটালের মতন দেখতে, কিন্তু আমরা অ্যালজেব্রাইক মেথডে আমরা সেইটুকু পেলাম, সেটা খুব ভালো কথা, কারণ আলটিমেটলি আমরা ওয়েভ ফাংশন বের করতে চাইছি। আর এস পি বা ডি অরবিটালের শেপের সঙ্গে যদি আমার এখানকার ওয়েভ ফাংশন ম্যাচ করে যায় তাহলে তো সেটা খুব ভালো কথা। কিন্তু অ্যালজেব্রাইক মেথড থেকে যেটা আমরা একেবারেই পাচ্ছি না সেটা হচ্ছে আমরা কোনো প্রকারের ফিজিক্যাল সিগনিফিকেন্স পাচ্ছি না। হ্যাঁ, লাইক যেমন এমএল, এটা যেমন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলা হচ্ছে, তো সেটা তো আমরা এখান থেকে মানে এই এমএলটাই যদি এই এম হয়, কিন্তু এটা কেন ম্যাগনেটিক, বা এল দিয়ে অ্যাকচুয়ালি হবেটা কি, বা এলটার কোন ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে এলটা রিলেটেড। হ্যাঁ, এল বা এম আমরা দুটো সংখ্যা পেয়ে গেছি ঠিকই, কিন্তু আমরা এগুলোকে কি এগুলো সেইটা আমরা একদমই বুঝিনি, ফার্স্ট থিং। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এনটা আমরা এখন অব্দি পাইনি, এনটা আমরা এখন পাবো না, এনটা আমরা পাবো যখন আমরা
রেডিয়াল ইকুয়েশনটা সলভ করব। তাহলে এটা এখন হোল্ডে আছে, এটা আমরা পরে করব। এখন আমরা এদেরকে নিয়ে মাথা ঘামাচ্ছি। আর লাস্টের যে এমএস, সেটা আমরা শ্রোডিঞ্জারস ইকুয়েশন সলভ করে আমরা এমএসটা পাবোই না। এটা অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। এটার প্রচন্ড হাইলি সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, বিশাল একটা মিস্ট্রি। মানে আমরা যেমন এখন টাইম ট্রাভেল নিয়ে আমরা বলি যে প্রচন্ড মিস্টিরিয়াস একটা ব্যাপার, কিভাবে কি হবে, ওয়ার্ম হোল, কিভাবে আবার মহাবিশ্বে এক জায়গা থেকে এক জায়গায় শর্টকাটে যাওয়া যায়, কি করে অতীতে যাওয়া যায়, স্পেস আর টাইম আবার কি করে একসঙ্গে হয়ে যায়, এরকম যেমন আমাদের এখন একটা বিশাল মিস্ট্রি মনে হয়, ঠিক সেই রকম ভাবে স্পিন কোয়ান্টাম নাম্বার একটা বিশাল বড় মিস্ট্রি ছিল। সেটাতে আমরা আস্তে আস্তে আসবো। ওটা আমরা আগে এএলএমএল টা বুঝলে তখন আমরা বুঝতে পারবো যে স্পিনটা একটা কত বড় একটা মিস্ট্রি প্রকৃতির। আচ্ছা, তো ফিজিক্যাল সিগনিফিক্যান্স যদি আমাকে বুঝতে হয়, তাহলে আই নিড টু স্টার্ট উইথ some physical quantity. সেটা হচ্ছে, যেহেতু এখানে সব অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস আছে, থিটা ফাই এটসেট্রা, তাই আমরা এখন অ্যাঙ্গুলার মোমেন্টামের উপরে কনসেন্ট্রেট করব। অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু আর ক্রস পি। অর্থাৎ জাস্ট এ মিনিট, কোন কোশ্চেনটা আগে করানো যায়। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো এল ইকুয়াল টু আর ক্রস পি, অর্থাৎ কম্পোনেন্ট গুলো যদি লেখা হয় তাহলে এল এক্স হচ্ছে ypz minus zpy, এল y হচ্ছে zpx minus xpz, এল z হচ্ছে xpy minus ypx। ঠিক আছে, ওকে। এবার একটা কাজ করা যাক, লেট আস চেক lx ly এই দুটো অপারেটর কমিউট করে কিনা, এইটাকে প্রথমে আমরা চেক করি। আচ্ছা, কমিউটের প্রসঙ্গে বলি, আচ্ছা কমিউটেটর এই ব্যাপারটা কি তোরা আগের কোয়ান্টামের সেমিস্টারে পড়েছিস বা ব্যাপারটা কি জানিস, কমিউটেটর জিনিসটা? বা নাম শুনেছিস? কমিউটটা মনে হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে পড়ছিলাম। কমিউট করা পড়ে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখানে একটা ছিল। আচ্ছা, একটা জিনিস ক্লাসিক্যাল মেকানিক্সে পড়েছিলি, সেটা হচ্ছে পয়সন ব্র্যাকেট, মনে আছে? মানে এটা যদিও এক্স্যাক্টলি পয়সন ব্র্যাকেট নয়, তুই বলছি পয়সন ব্র্যাকেটও তো মনে হয় তোদের ছিল না সিলেবাসে। না না না, না না না, ছিল না, ছিল না, রাইট, বুঝলাম। এগুলো তো সব অ্যাকচুয়ালি আগের থিটারে থাকতো, এগুলো পরে বাদ গেছে। ঠিক আছে, ওকে। তাহলে কমিউটেটর ব্যাপারটাই আগে বলি। কমিউটেটরের কনসেপ্ট হলো, একটা আলাদা পেজে বলি। What is a
কমিউটেটর। আচ্ছা, কমিউটেটর হচ্ছে বেসিক্যালি একটা mathematical operation of the operators। ঠিক আছে, তো এটার মধ্যে বেসিক ব্যাপারটা হচ্ছে এই যে ধরা যাক এ একটা অপারেটর আর বি একটা অপারেটর। এবার আমি বললাম যে এ অপারেটরের এফ হচ্ছে এ অপারেটরের আইগেন ফাংশন, অর্থাৎ এ এফ ইজ ইকুয়াল টু এফ। মানে এফ হচ্ছে এ অপারেটরের আইগেন ফাংশন, যেখানে স্মল এটা হচ্ছে তার আইগেন ভ্যালু। ঠিক আছে, এবার কমিউটেটর হচ্ছে commutator for the operators a and b, it will be defined as, মানে এটাকে লেখা হয় a comma b থার্ড ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু ab মাইনাস ba। এটা দেখতে কিসের মতো? এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে তোরা পয়সন ব্র্যাকেট পড়েছিস, সেটার মতো। মানে ক্লাসিক্যাল মেকানিক্স জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ব্রিজ বিটুইন ক্লাসিক্যাল ফিজিক্স অ্যান্ড কোয়ান্টাম ফিজিক্স। মানে একটু যদি লক্ষ্য করিস, ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা ফোর্স নিয়ে ভাবতাম, সেখান থেকে আমরা মানে নিউটনিয়ান ফিজিক্সে আমরা ফোর্স নিয়ে ভাবতাম, সেখান থেকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স এলাম এবং ফোর্সের গুরুত্ব কমে গেল, এনার্জির গুরুত্ব বেড়ে গেল। সেখান থেকে আমরা হ্যামিল্টনিয়ান পেলাম, তারপর আমরা কোয়ান্টাম ফিজিক্সে এসে দেখছি হ্যামিল্টনিয়ান নিয়েই সবকিছু করা হচ্ছে। এবং এখানে কোনো ফোর্স বলে কোনো ফোর্সের কোনো গল্পই নেই। সব জায়গাতেই যা করা হচ্ছে সবসময় পোটেনশিয়াল এনার্জির ভিত্তিতে করা হচ্ছে। পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা রোডিঞ্জার্স ইকুয়েশনে বসাচ্ছি, সলভ করছি, ওয়েভ ফাংশন পাচ্ছি, সেখান থেকে আমরা বাকি সবকিছু পাচ্ছি। হ্যাঁ, তো ওই ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিজটা, ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে যাওয়ার মাঝখানের যে ব্রিজটা দরকার ছিল সেইটা। তো এই যে কমিউটেটরের যে কনসেপ্টটা, এটাও কিন্তু আসে পয়সন ব্র্যাকেট থেকে। এবার যাই হোক, পয়সন ব্র্যাকেটটা অতটা পড়িসনি, ওটা আমি, এটা হয়ে যাক কোয়ান্টামটা, পরে আমি কোনো একটা ক্লাসে জাস্ট জিনিসটা কি, মানে ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যাপারটা কি ছিল সেটা আমি একটু বলে দেবো পরে। ওকে, হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে এবি মাইনাস বি, তো এরকম একটা অদ্ভুত জিনিস ডিফাইন করে আমার লাভটা কি? লাভ এই যে যদি এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে বলা হয় যে এ এবং বি অপারেটর they commute with each other। ঠিক আছে, তো কমিউটেটর 0, অর্থাৎ ab ইকুয়াল টু ba, তার মানে হচ্ছে অর্ডার অফ দ্য অপারেটরস ইজ নট ইম্পর্টেন্ট। এইটা একটা মানে বিশাল বড় সিগনিফিকেন্স আছে কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে। ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে যেমন আমরা জানি যে আমি একটা কারোর লেংথ মাপতে পারি এবং তারপর আমরা তার ভেলোসিটি মাপতে পারি, কিংবা আগে আমরা তার ভেলোসিটি মাপতে পারি, পরে আমরা তার লেংথ মাপতে পারি। তো আমরা ভালো করেই জানি কোনটা আগে মাপছি বা কোনটা পরে মাপছি। আমি বিক্রমের ওজন আগে মাপলাম, তারপরে হাইট মাপলাম, আর আগে হাইট মেপে পরে ওজন মাপলাম। অফকোর্স সেটার কোনো মানে এটা বলাটাই একটা বোকা বোকা ব্যাপার। মানে অর্ডার টর্ডার ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে আমরা জানি যে অর্ডার নিয়ে মানে অর্ডারের কোনো গুরুত্ব নেই। তো কোয়ান্টাম মেকানিক্সের ব্যাপারটা একেবারেই এরকম নয়, কারণ কারণ তোরা জানিস যে মেজারমেন্ট ব্যাপারটা, মানে অপারেটর
মানে তো অ্যাকচুয়ালি কিছু একটা মেজার করা। মেজারমেন্ট মানে হচ্ছে অপারেটর অ্যাক্টিং অন আ ওয়েভ ফাংশন। যেমন psi x equal to e to the power alpha x square, ডেল ডেল x হচ্ছে একটা অপারেটর। এই অপারেটরের সঙ্গে মানে এই অপারেটরের কিছু একটা হয়তো ফিজিক্যাল সিগনিফিক্যান্স আছে। তো আমি যখন এই অপারেটরকে এর উপরে অ্যাক্ট করাই, আমি যখন এই অপারেটরকে এর উপরে অ্যাক্ট করাই, অর্থাৎ আমি ডেল ডেল এক্স করছি অন দা ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ার, তখন আমি কি পাচ্ছি? ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ার ইন্টু 2 আলফা এক্স। তার মানে কি হচ্ছে? অরিজিনাল ওয়েভ ফাংশনটা ছিল ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ার, যেই আমি অপারেটর দিয়ে অ্যাক্ট করালাম, অর্থাৎ আমি কিছু একটা মাপলাম। কি মাপলাম? সেটা হচ্ছে এর যা ফিজিক্যাল সিগনিফিকেন্স সেটাই। ডেল ডেল এক্স অ্যাকচুয়ালি ইট ইজ রিলেটেড টু মোমেন্টাম। ঠিক আছে, তার মানে আমি যদি মোমেন্টাম মাপতে চাই আর কি, মোমেন্টাম মেজার করতে হলে আমাকে ডেল ডেল এক্স দিয়ে অ্যাক্ট করাতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো মাপতে গিয়ে আমি দেখতে পেলাম যে ছিল ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ার, হয়ে গেল 2 আলফা এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ার। ওকে, মানে ছিল তোর এরকম কিছু একটা ফাংশন এক্স, এদিকে সাই এক্স, এটা এই, তারপরে এরকম আর এরকম। তো একটা ওয়েভ ফাংশন এরকম একটা শেপের ছিল, অবশ্যই এটা নর্মালাইজড নয়, যাক এটা একটা হাবিজাবি আমি দিয়েছি। ওয়েভ ফাংশন অরিজিনালি ছিল এরকম শেপের, কিন্তু যেই আমি মাপতে গেলাম সামথিং, কিছু একটা মাপতে গেলাম, সাথে সাথে ওয়েভ ফাংশনের একটা চেঞ্জ হয়ে গেল, এবং তখন এটার শেপটা হয়তো, এখানে 2 আলফা এক্স আছে, তার মানে এটা এরকম কিছু একটা, আর পাশে তো এরকম, হয়তো এরকম, আর এটা হয়তো এরকম কিছু একটা হয়ে গেল। এটা আরেকটু ডিটেলে প্লট টট করলে ব্যাপারটা বোঝা যাবে। বাট এনিওয়ে, ঘটনা হচ্ছে মাপার আগে এইটা ছিল, মাপার পরে পাল্টে গিয়ে এইটা হয়ে গেল। তাহলে মেজারমেন্ট ইনফ্লুয়েন্সেস দ্য ওয়েভ ফাংশন। মানে কি? এবার ওয়েভ ফাংশন মানে তো একটা সিস্টেম, মানে সিস্টেমের একটা পরিস্থিতি, সিস্টেমের একটা স্টেট। তাহলে কিছু একটা মাপা মানে সিস্টেমের স্টেটটাই জাস্ট পাল্টে যাচ্ছে। তাহলে মেজারমেন্ট বা অপারেটর অ্যাক্ট করছে, ব্যাপারটা কিন্তু প্রচন্ড সিগনিফিক্যান্ট একটা জিনিস অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেখান থেকেই আইগেন ভ্যালু, আইগেন ফাংশনের গুরুত্ব, মানে ব্যাপারগুলো, কনসেপ্ট গুলো আসে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অপারেটরের অর্ডারটা আদৌ ইম্পর্টেন্ট না, এটা কিন্তু একটা বিশাল বড় কাণ্ড। কারণ যেখানে মেজারমেন্ট একটা কারো স্টেট চেঞ্জ করে দিচ্ছে, তার মানে হিসাব মতো আমার এ একটা অপারেটর, সে এফএক্স এর উপরে কাজ করলো, কাজ করার ফলে এফএক্সটা কিন্তু চেঞ্জ হয়ে একটা অন্য কোনো ফাংশনে পরিণত হচ্ছে, রাইট? এইবার আমি বি অপারেটর এর উপরে কাজ করছে, তাহলে সেটা আবার এক্সপেক্টেড যে চেঞ্জ হয়ে f2x হয়ে যাচ্ছে। এরপর আমি যদি উল্টোটা করি, অর্থাৎ প্রথমে বি কে কাজ করাই fx এর উপর, তাহলে এই চেঞ্জটা আবার একটা অন্য কিছু হচ্ছে f3x, মানে a acting on fx f1x, b acting on fx একটা সামথিং এলস, কোন একটা আলাদা ফাংশন, তার উপরে আমি যদি এবার a কে অ্যাক্ট করাই, তাহলে সেটাও আমাদের এক্সপেকটেশনস হচ্ছে সেটা একটা অন্য কোনো ফাংশন f4। তার মানে fx এর উপর আমি প্রথমে a অ্যাক্ট করালাম এবং তারপর তার উপরে b অ্যাক্ট করালাম, তাতে আমি পেলাম f2x, রাইট? আবার fx এর উপর আমি প্রথমে b অ্যাক্ট করালাম এবং তারপর আমি a অ্যাক্ট করালাম, কি পেলাম? f4x। তাহলে নর্মালি আমরা আশা করি যে বি এ
আর এ বি, আগে এ পরে বি বা আগে বি পরে এ, তাতে আমাদের আলাদা আলাদা ওয়েভ ফাংশন পাওয়া উচিত, কারণ অপারেটর অ্যাক্ট করলে ওয়েভ ফাংশন চেঞ্জ হয়ে যায়, এটাই আমাদের নর্মালি আমরা এটাই এক্সপেক্ট করি। কিন্তু এর মধ্যে স্পেশাল কেস বা বলতে পারিস যে স্পেশাল ম্যাজিক, ম্যাজিকটা কখন হবে, যদি বাই চান্স এ এবং বি এই দুটো অপারেটর কমিউট করে যায়, অর্থাৎ কমিউটেটরটা 0 হয়, which means বি এ আগে বি পরে এ আর আগে এ পরে বি সেটা আদৌ কোনো ম্যাটারই করছে না, অর্থাৎ মানে অর্থাৎ F2 এবং F4 যখন সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা ভেরি ভেরি স্পেশাল কেস। এবং দুটো কমিউটেটর দুটো অপারেটর কমিউট করলে অ্যাকচুয়ালি কি ঘটে সেটা মানে একটা দারুণ ব্যাপার ঘটে। সাপোজ এ আর বি এরা কমিউট করছে, এবং এফ হচ্ছে আইগেন ফাংশন অফ এ। কোন ফাংশনটা কারোর কোনো অপারেটরের আইগেন ফাংশন হয়, যদি অপারেটর সেই আইগেন ফাংশনের উপর অ্যাক্ট করার ফলে অরিজিনাল ফাংশনটা তার মধ্যে মানে বজায় থাকে। যেমন এইটা, এখানে ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ার ডেল ডেল এক্স দিয়ে অ্যাক্ট করিয়েছি, ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ারটা কিন্তু এর মধ্যে আছে, প্লাস 2 আলফা এক্স পেয়েছি, তাহলে ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ারকে ডেল ডেল এক্স এর একটা আইগেন ফাংশন বলা যেতে পারে। মানে অরিজিনাল ফাংশনটা যদি অক্ষত থাকে তাহলে সেটাকে অপারেটরের আইগেন ফাংশন বলা হয়। এটা কিন্তু এটাও কিন্তু জেনারেল কেস নয়, জেনারেল কেস হচ্ছে তোর এটা যে এফ এক্সটা f1x হয়ে যাবে, কিন্তু f1x এর মধ্যে একটা অংশে যদি f(x)টা অক্ষত অবস্থায় পাওয়া যায় তাহলে f(x)টাকে বলা হয় অপারেটর এর আইগেন ফাংশন। ঠিক আছে, তো এখানে আমি যেটা বলছি সেটা হলো এ আর বি হচ্ছে কমিউট করে এবং এফ হচ্ছে এর আইগেন ফাংশন, আইগেন ভ্যালু হচ্ছে স্মল a f। দেন if a and b commute with each other, then f equal to f। এবার আমি দুদিক থেকে বি অপারেটরকে অ্যাক্ট করাচ্ছি, হলো। আচ্ছা, এটা তো জাস্ট একটা নাম্বার, এই প্রসঙ্গত যেহেতু এইটা বললাম তাহলে এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এটা আইগেন ফাংশন ইন আ সেন্স, কেননা এখানে আবার 2 আলফা এক্স আছে, which is not a number, ওকে। সুতরাং এটা ঠিক ঠিক আইগেন ফাংশন না, মানে এখানে একটা কিছু থাকতে হবে, নাম্বার থাকতে হবে, কিছু একটা ভ্যালু থাকতে হবে, তো এটা তো ঠিক ভ্যালু নয়, এটা 2 আলফা এক্স, এর মধ্যে আবার এক্স আছে, তো যদিও বা ই টু দ্য পাওয়ার আলফা এক্স স্কোয়ার থাকছে এর মধ্যে ঠিকই, ফাংশনটা বেরিয়ে আসছে এটা ঠিকই, তো সঙ্গের জিনিসটা আবার ঠিক ঠিক একটা কোনো ভ্যালু নয়, তো সেটা একটা ব্যাপার আর কি এটা। আচ্ছা, তো এটা আইগেন ভ্যালু, এটা একটা নাম্বার, এটা বাইরে চলে এলো এবং এটা বিএফ হলো। নাও যেহেতু বি এ ইজ ইকুয়াল টু এ বি, তাহলে আমি এখানে সেইটা বসিয়ে দিই, এই, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এই। এবার এটাকে ভালো করে দেখ, এটাকে এবং এটাকে, এটা গিভেন ছিল এফ এর একটা আইগেন ফাংশন, আইগেন ভ্যালু এ, আর এটা আমি পেলাম, কি পেলাম, বিএফ, বিএফ ইকুয়াল টু যদি এফ
1 হয়, then f1 is also eigenfunction of A যার মানে also the eigenvalue is small a. A f equal to f, A f1 equal to A f1. যদি if f is non-degenerate eigenfunction of A operator হয়, non-degenerate কাকে বলে? Definition of degeneracy. বলছি, এক মিনিট। ডিজেনারেট জাস্ট এ মিনিট। ডিজেনারেসি বলতে গেলে আবার তো অনেক কিছু বলতে হবে। আচ্ছা, ডিজেনারেসির ওয়ার্ডটার আবার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। যাই হোক, কোয়ান্টাম ফিজিক্সে আইগেন ভ্যালু বা আইগেন ফাংশনের ক্ষেত্রে ডিজেনারেট আইগেন ভ্যালু বলতে বোঝায় সেম আইগেন ভ্যালুর জন্য কোনো একটা অপারেটর এবং সেম আইগেন ভ্যালুর জন্য দেয়ার exists more than one linearly independent eigen states, তখন সেটাকে বলে ডিজেনারেট। মানে বুঝতে পারলি? মানে এ একটা অপারেটর, এবার f1 f2 f3 ধর তিনটে আলাদা আলাদা আইগেন ফাংশন। এক মিনিট দাঁড়া। হ্যালো, বলো। না, ঠিক নেই, স্যার তো বলেছেন ফোন করবেন ওই কি স্যানিটাইজার মেশিন ঠিক হলে, তাহলে যাব। তুমি কোথায়? কলেজে? আচ্ছা আচ্ছা, স্বাভাবিক। হ্যাঁ, আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিছু করার নেই, সেটা আমিও সেটাই ভাবলাম। ওটা এর মধ্যেই বার করতে হবে খুঁজে খুঁজে ফাঁকা কোথায় আছে।
এটা তো আমিও লক্ষ্য করলাম, আমি তো সবই দেখছি, সবই ভার্বাল লেভেলে হচ্ছে, ফলে আমি বুঝতেই পারছি কি হচ্ছে। ওটা তো আর মানে আর কি বলবো। হুম। হ্যাঁ কিন্তু, হ্যাঁ লিখেছে কিন্তু গাইডলাইন্স অর্ডার এগুলোর তো মানেটা আলাদা। ওরকম ভাবে একটা ইয়ার পুরো অফ করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, সবাই সব সহমত হয়েছে, সহমত তো হবেই। এ আর নতুন কি। হুম। 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 হ্যাঁ। এই দীপঙ্কর না, বলছি আমি, হ্যাঁ আমি না ক্লাসের মাঝখানে আছি, তোমাকে পরে ফোন করবো, কথা আছে। হুম হুম হুম। ঠিক আছে, টাটা। এত মনে কর F1 F2 F3 হচ্ছে তিনটা আলাদা আলাদা আইগেন ফাংশন। এবার কখন আমি ডিজেনারেট বলবো আইগেন ভ্যালুটাকে, যদি সবকটা আইগেন ফাংশনের জন্যই আইগেন ভ্যালুটা সেম থাকে। ঠিক আছে, এবং সবকটা আইগেন ফাংশন গুলো ব্যাপার আছে, মানে আইগেন ফাংশন গুলো কিন্তু পুরো মানে কেউ কারোর কম্বিনেশন নয়, দেখতে পাচ্ছিস তো, মানে এরা সকলেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে কেউ কারোর কম্বিনেশন নয়, মানে এরকম নয় যে F1 = হচ্ছে λ × F2, ওসব কিছু নয়, সম্পূর্ণ আলাদা আলাদা আইগেন ফাংশন কিন্তু আইগেন ভ্যালুটা সেম। বা ঘুরিয়ে বলতে পারিস যে একটাই আইগেন ভ্যালুর জন্য এই এতগুলো পসিবল তোর আইগেনস্টেট আছে, এরকম পরিস্থিতি হলে সেটাকে বলে ডিজেনারেট। তো সেই কেসটা আমি এখানে যাচ্ছি না, আমি এখানে বলছি যে এফটা যদি নন ডিজেনারেট আইগেন ফাংশন হয় এ অপারেটরের, অর্থাৎ একটা আইগেন ভ্যালুতে একটাই আইগেন ফাংশন, মানে ওয়ান সিঙ্গেল আইগেন ভ্যালু, ওয়ান সিঙ্গেল আইগেন ফাংশন। হ্যাঁ, এইরকম যদি হয় তাহলে সেটাকে নন ডিজেনারেট বলা হবে। তো নন ডিজেনারেট আইগেন ভ্যালুর ক্ষেত্রে অফকোর্স, তাহলে যেহেতু আইগেন ভ্যালুটা এখানে সেম আছে, তাহলে একটা আইগেন ভ্যালুতে একটাই আইগেন ফাংশন হয়, তাহলে এফ আর F1 এরা দুটো আলাদা আলাদা হতে পারে না, তাহলে নিশ্চয়ই এফ এবং F1 দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন ইচ আদার। ঠিক আছে, বোঝা গেছে? যদি ডিজেনারেট হয় তাহলে একটা আইগেন ভ্যালুর জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন স্টেট এক্সিস্ট করে, আর যদি নন ডিজেনারেট হয় তাহলে সেম আইগেন ভ্যালুর জন্য একটাই আইগেন ফাংশন এক্সিস্ট করে, বা একাধিক করতে পারে কিন্তু তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ ফর এক্সাম্পল এমন হতে পারে যে একটা আরেকটার সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ F = 2F1 বা F1 = 3F, এই টাইপের রিলেশনশিপ থাকতে পারে এদের মধ্যে, অর্থাৎ এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে। কেমন ক্লিয়ার? তাহলে যেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে AF = AF আর F1 = AF1, তাহলে এটা তো সেম, তাহলে F আর F1 হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, অর্থাৎ দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, অর্থাৎ F = λF1, বা আমি উল্টোটাও লিখতে পারি যে F1 = λF। তা যেই মুহূর্তে এই ব্যাপারটা এস্টাবলিশড হয়ে গেল যে দুটো আইগেন ফাংশন হচ্ছে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এরকম একটা ব্যাপার, তখনই একটা দারুণ ব্যাপার হলো, বিকজ এখানে কি ছিল, BF = F1 ছিল, আর এখানে আমি কি বললাম, F = λF1। তো দেখি এবারে কোনটা কাজে লাগছে, আচ্ছা হ্যাঁ এইটা। তাহলে যেহেতু একটা একটার উপর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সুতরাং আমি বলতে পারি যে F1 = λF, তাহলে F1 = λF টা যদি এইখানে বসিয়ে দিই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমি কি পাচ্ছি,
বি এফ ইকুয়াল টু ল্যামডা এফ। এটা কি? এটা this is also an eigenvalue equation। ঠিক আছে, তাহলে এই যে অনেক কিছু বলে ফেললাম, সব মিলিয়ে গল্পটার সামারি এটাই দাঁড়ালো যে এ একটা অপারেটর, এফ হচ্ছে তার আইগেন ফাংশন এবং এ হচ্ছে তার আইগেন ভ্যালু। এর আন্ডারে দুটো কেস। একটা কেস কি? এ হচ্ছে নন ডিজেনারেট আইগেনভ্যালু। নন ডিজেনারেট আইগেনভ্যালু মানে একটা সিঙ্গেল আইগেনভ্যালুর জন্য একটাই সিঙ্গেল আইগেন ফাংশন এবং বড়জোর কি থাকতে পারে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন্য আইগেন ফাংশন থাকতে পারে, অর্থাৎ ল্যামডা এফ হতে পারে, যেখানে ল্যামডা হচ্ছে সাম মানে নাম্বার আর কি, 1 2 3 4 1.5 ইত্যাদি। ওকে, এই। আর আরেকটা কেস কি হতে পারে? এ হচ্ছে ডিজেনারেট আইগেনভ্যালু, অর্থাৎ একটা সিঙ্গেল আইগেনভ্যালুর জন্য অনেকগুলো আইগেন ফাংশন পসিবল, f1 f2 সরি f1 f2 f3 এটসেট্রা। এবার যদি নাও if some other operator b, সে যদি এর সঙ্গে কমিউট করে, অর্থাৎ a, b যদি 0 হয়, দেন আমরা নন ডিজেনারেট কেসের জন্য প্রুভ করলাম যে দেন bf is equal to lambda f। তাহলে এটা যদি হয় এবং সঙ্গে যদি এটা হয়, তাহলে এটাও হবে, অর্থাৎ f will be eigenfunction of both a এবং b দুটোরই f হচ্ছে কমন আইগেন ফাংশন, যেখানে a মাপলে স্মল a পাবো আর b মাপলে ল্যামডা পাবো। অর্থাৎ you can simultaneously measure both a and b on f এবং results would be small a এবং lambda। ঠিক আছে, জাস্ট একটা কমিউটেটর থেকে কি পেলাম দেখ। এবার এখান থেকে আরো জিনিস আছে, সেটা বলছি। একটু হাইড্রোজেন অ্যাটম থেকে ডাইভার্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো পুরোপুরি না বুঝলে পরে ওই সমস্ত অ্যাঙ্গুলার মোমেন্টাম এলএমএল এগুলো কিছুই মানে বুঝতে পারবি না, মানে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা একেবারেই বুঝতে পারবি না। তো আমরা দেখলাম যে এআরবি যদি কমিউট করে, তাহলে নন ডিজেনারেট কেসের জন্য আমরা প্রুভ করলাম যে এটা এফ দুজনেরই ইয়ে হয়, তাহলে তুই একই সঙ্গে এ আর বি দুটোই মাপতে পারবি। এটা যদি কমিউট না করতো তাহলে কিন্তু সাইমালটেনিয়াসলি মেজার করা যেত না, বুঝতেই পারছিস, কেননা মানে স্টেটই তো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তোকে যদি সাইমালটেনিয়াসলি এ আর বি মাপতে হয় এফ এর উপর, তাহলে কি শর্তটা থাকতে হবে? সেটা হচ্ছে তুই বি মাপবি
স্টেট চেঞ্জ হবে না, এ মাপবি তাতেও স্টেট চেঞ্জ হবে না, একমাত্র তখনই সম্ভব। না হলে তো তুই বি মাপলি, স্টেটটা পাল্টে গেল, তাহলে তার উপরে এ মেপে তো লাভ নেই। মানে আমাকে যদি একই সঙ্গে একটা স্টেটের এ আর বি দুটোই মাপতে হয়, আমাকে যদি একই সঙ্গে বিক্রমের হাইট আর ওয়েট দুটোই মাপতে হয়, তাহলে বিক্রমকে তো বিক্রমই থাকতে হবে উইথ রেসপেক্ট টু বোথ দা অপারেটরস। মানে বিক্রমের উপর হাইট মাপলাম, বিক্রম সনজিৎ হয়ে গেল, তারপর আমি ওয়েট মাপলাম সনজিতে, সেটা তো আমি সনজিতের ওয়েট পাচ্ছি, বিক্রমের ওয়েট পাচ্ছি না। সুতরাং সাইমালটেনিয়াসলি যদি দুটো জিনিস মাপতে হয় একই কোনো কিছুর, তাহলে তাকে দুটো অপারেটরের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন হতে হবে। এফ has to be simultaneous eigenfunction of A and B, মানে এটা বলা মানে হচ্ছে এটা বলা যে A আর B অফকোর্স কমিউট করছে, মানে A আর B কে কমিউট করতে হবে তবেই তো সাইমালটেনিয়াস আইগেন ফাংশন এক্সিস্ট করবে। দুটো অপারেটর যদি কমিউট করে একমাত্র তখনই ওদের simultaneous eigenfunction থাকে, ঠিক আছে? তো f has to be simultaneous eigenfunction of a and b, মানে যাতে মানে if we want to measure both a and b on f simultaneously. ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সেম জিনিসটা মানে এই রেজাল্টটা এটা তো আমরা নন ডিজেনারেটের জন্য প্রুভ করেছি, কিন্তু এই সেম জিনিসটা ডিজেনারেট হলেও প্রুভ করা যায়। এই প্রুফটা যদিও একটু ঘাটা মানে একটু ঝামেলার প্রুফ আছে, ম্যাট্রিক্সের ব্যাপার স্যাপার আছে, ম্যাট্রিক্সের ব্যাপার আছে আরো একটু অনেক ইটস কমপ্লিকেটেড। মানে ডিজেনারেট আইগেন ভ্যালুর জন্যেও এটা কিন্তু ট্রু, এমন নয় যে এই যে স্টেটমেন্টটা লিখলাম যে আমাকে যদি এ আর বি সাইমালটেনিয়াসলি মাপতে হয় তাহলে এ আর বি কে কমিউট করতে হবে সো দ্যাট এফ দুজনেরই সাইমালটেনিয়াস আইগেন ফাংশন, এই ব্যাপারটা কিন্তু ডিজেনারেট নন ডিজেনারেট দুজনের জন্যেই ট্রু। তবে নন ডিজেনারেটের জন্য প্রুফটা একটু ইজি, ডিজেনারেটের জন্য তোকে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স ধরে একটু কাণ্ড করতে হবে, তো সেই এই প্রুফটা আমি এখানে করাচ্ছি না, এটা তোরা কোহেন তানুচ্চিতে পাবি এই প্রুফটা, একটু দেখতে পারিস নিজেরাও। এখন আপাতত আমি এই ক্লাসে করাচ্ছি না কারণ সিলেবাসটা তো শেষ করতে হবে, আর এটা এই এর মধ্যে নেই আর কি এই জিনিসটা, এই প্রুফটা বা এই ব্যাপারটা। আচ্ছা এনিওয়ে, এবার নেক্সট ব্যাপারটা হলো যে এই সাইমালটেনিয়াসলি মাপবো, ভালো কথা, সেটাও একটা ভালো জিনিস যে স্টেটটা চেঞ্জ হবে না, আমি দুটোই মাপতে পারবো। কিন্তু এর মধ্যে আরো বড় কি সত্যিটা লুকিয়ে আছে। তোরা হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল পড়েছিস, তো তোরা জানিস যে দেয়ার আর সার্টেন pairs of observables, মানে যাদেরকে মাপা হয়, which cannot be measured accurately কিভাবে না সাইমালটেনিয়াসলি। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল মানেটা কি? মানে হচ্ছে এই যে দেয়ার আর সার্টেন পেয়ার অফ অবজারভেবলস, যেমন ধর এনার্জি এবং টাইম,
যেমন ধর পজিশন এবং মোমেন্টাম, এই পেয়ারগুলোর বৈশিষ্ট্য কি, এদেরকে কখনোই একসাথে সাইমালটেনিয়াসলি কখনোই তুই অ্যাকিউরেটলি মাপতে পারবি না। অ্যাকিউরেট মেজারমেন্ট নট পসিবল। অ্যাকিউরেট মেজারমেন্ট মানে হচ্ছে গেটিং আ ডেফিনিট আইগেন ভ্যালু। ঠিক আছে, মানে যেমন এ মাপলাম, স্মল এ পেলাম, এই স্মল এটা কি অ্যাকিউরেট মেজারমেন্ট, একটা নির্দিষ্ট নাম্বার পেয়েছি। কিন্তু কিছু কিছু সার্টেন পেয়ার অফ ভেরিয়েবলস আছে যাদেরকে, মানে অবজারভেবলস আছে যাদেরকে তুই একই সঙ্গে অ্যাকিউরেট রেজাল্ট কখনোই পাবি না। অর্থাৎ এ আর বি এরকম একটা পেয়ার যাদের মানে সাইমালটেনিয়াস মেজারমেন্ট সম্ভবই না, নট অ্যাট অল পসিবল। মানে সম্ভব না মানে হচ্ছে প্রহিবিটেড বাই নেচার। নেচার নিজেই দেবে না জানতে, মানে নেচারটাই এমন, প্রকৃতি এরকমই। ওকে, এটাই একটা অদ্ভুত আশ্চর্য ব্যাপার, নেচার ব্যাপারটা আটকে দিয়েছে। সাইমালটেনিয়াসলি পজিশন আর মোমেন্টাম জানা যাবে না, সাইমালটেনিয়াসলি এনার্জি এবং টাইম জানা যাবে না। এনার্জি টাইমটা এখন যদি বাদও দিস, পজিশন মোমেন্টাম বুঝতে আমাদের সুবিধা হয়, ক্লাসিক্যালি ভেবে ভেবে তো আমরা অভ্যস্ত। তো এক্স আর পি কখনোই সাইমালটেনিয়াসলি মাপা যাবে না, বা এ আর বি কখনোই সাইমালটেনিয়াসলি মাপা যাবে না। অর্থাৎ এ অপারেটর আর বি অপারেটর কখনোই কমিউট করবে না, কারণ কমিউট করলেই তো সাইমালটেনিয়াস আইগেন ফাংশন বেরিয়ে আসবে এবং সেখান থেকে সাইমালটেনিয়াস মেজারমেন্ট হয়ে দুটো আইগেন ভ্যালু বেরিয়ে আসবে। আইগেন ভ্যালু বেরোনো মানেই হচ্ছে অ্যাকিউরেট মেজারমেন্ট। কিন্তু হাইজেনবার্গ কি বলছেন, হাইজেনবার্গ একটা প্রকৃতির একটা সত্য আমাদের সামনে তুলে ধরছেন। সেই সত্যটা হচ্ছে এটাই যে এরকম পেয়ার্স অফ অপারেটরস প্রকৃতিতে এক্সিস্ট করে, প্রকৃতি ব্যাপারটা ওরকম ভাবে সেট করে রেখেছে যে সেই সমস্ত অপারেটর কখনো কমিউট করে না, এবং তার ফলে ওই সমস্ত জিনিসপত্রকে আমরা সাইমালটেনিয়াসলি অ্যাকিউরেটলি মেজার করতে পারি না। তার মানে পজিশন অপারেটর আর মোমেন্টাম অপারেটর দে নেভার কমিউট, নেভার। তাহলে পজিশন মোমেন্টাম অপারেটরের যে কমিউটেটর, তার একটা ভ্যালু নিশ্চয়ই আছে। এরকম করে করে বিভিন্ন পেয়ার্স অফ অপারেটরস, তাদের নিশ্চয়ই ভ্যালু আছে। ঠিক আছে, এবং ইট ক্যান বি ডিটারমাইন্ড। বিশেষ করে এক্সপিটা তো বের করাই যাবে, কেননা পি এর এক্সপ্রেশনস আমরা জানি পজিশনের টার্মে অ্যাজ এ ফাংশন অফ এক্স, পি এর এক্সপ্রেশন হচ্ছে এটা। ধরা যাক যে এটা জাস্ট ওয়ান ডাইমেনশনাল, আমরা 3D নিয়ে যদি ডিসকাস না করি তাহলে এটাকে ডেল ডেল এক্স না করে আমরা সিম্পল h cut by I pdx করতে পারি। So now if I ask you what is the value of this commutator, যখনই যে কোনো কমিউটেটর সংক্রান্ত অঙ্ক করতে হবে, এনি প্রবলেম ইনভলভিং মানে কমিউটেটর ক্যালকুলেশন, যখনই করতে হবে তখনই তোকে সেই মানে কমিউটেটর মানে অপারেটর নিয়ে যখনই তুই যাই করিস না কেন, যদি গন্ডগোল অ্যাভয়েড করতে চাস তাহলে সর্বদা সামনে একটা ফাংশন বসিয়ে নিতে হবে, না হলেই কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। অপারেটর একটা খুব ডেঞ্জারাস জিনিস। অপারেটরের অর্ডার, আমরা তো অর্ডার উল্টে পাল্টে দিয়ে সবসময় অভ্যস্ত, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে তো অর্ডার উল্টানো যায় না। তো এই সমস্ত অনেক ভুলভাল ঝামেলা আছে। সো যখনই অপারেটর নিয়ে কোনো কাজ করবি তখনই সোজাসুজি সামনে একটা ফাংশন বসিয়ে নিবি। ঠিক আছে?
এবার p হচ্ছে কি h কাট বাই i ddx fx। আচ্ছা, এবার অপারেটরের ডেফিনেশন, কমিউটেটরের ডেফিনেশন কি? x ইন্টু h কাট বাই i ddx মাইনাস h কাট বাই i ddx ইন্টু x fx। এখানে এইটা ইন্টু এর মানে এই নয় যে আমি x এর উপর ডেরিভেটিভ করে দেব। মনে রাখতে হবে এটা কিন্তু একটা অপারেটর, এটাও আরেকটা অপারেটর, এটা একটা অপারেটর এবং এটা আরেকটা অপারেটর। এটাই যদি সামনে fx না বসাতিস তাহলে ভুল হয়ে যেত। আচ্ছা, তাহলে এবার fx কে ঢুকিয়ে নেওয়া যাক। তাহলে x ইন্টু h কাট বাই i df dx মাইনাস h cut by I ddx of x f। বোঝা গেছে? x একটা অপারেটর, সুতরাং x ইন্টু f, x টা f এর উপর আগে কাজ করবে কারণ x টা ডান দিকে আছে, x টা এখানে আছে, তাহলে x এর সঙ্গে f গুণ হবে, গুণ হয়ে গেল, x f পেলাম। এইবার x f এর উপরে ddx টা অ্যাক্ট করবে। বুঝেছিস? এবারে ক্যালকুলেশনটাকে কমপ্লিট করে এরপরে জাস্ট দুটো লাইনই আছে, কমপ্লিট করে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ xp কমিউটেটর, এইটা এই ভ্যালুটা বার কর, এটাকে এই ক্যালকুলেশনটাকে কমপ্লিট কর, তাহলেই বুঝতে পারবি। এখন কর এটা।